ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পটার আলোচনায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই পর্বে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা দেখে নেব এই গল্পের নামকরণটা কেন এরকম, অর্থাৎ এই যে অদ্ভুত আতিথেয়তা এটা বলা হয়েছে কেন। আর দ্বিতীয়ত আমরা দেখব এই গল্পের যে দুজন চরিত্রকে আমরা দেখলাম তারা কেমন। প্রথমে আমি আসি নামকরণ প্রসঙ্গে। দেখো, এই গল্পটা তোমরা যখন পড়েছো, আশা করি এর মধ্যে টেক্সটটা তোমাদের পড়া হয়ে গেছে, তো তোমরা মোটামুটি গল্পটা সম্পর্কে একটা তো ধারণা পেয়ে গেছো যে গল্পটায় কি রয়েছে যে আরব সেনাপতির কাছে মুর সেনাপতি এলেন আশ্রয় প্রার্থী হয়ে। তিনি জানতেন না যে তিনি শত্রু শিবিরে এসে পড়েছেন। তো আরবরা কাউকেই ফেরায় না, তারা সবাইকেই অতিথিভাবে সেবা করে। তো যখন মুর সেনাপতি এসে পড়েছেন তখন তিনি তাকেও সেবা শুশ্রূষা করতে থাকলেন। এবং তারপরে যখন দুজনের কথাবার্তা হচ্ছে, যখন মুর সেনাপতি তার এবং নিজের পূর্বপুরুষদের বীরত্বের কথা তাকে বলছেন, তখন আরব সেনাপতি বুঝতে পারলেন যে তাদের সঙ্গে এই মুরদের একটা দীর্ঘকালীন শত্রুতার সম্পর্ক রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই মুর সেনাপতি তার পিতাকে হত্যা করেছেন বা তার পিতাকে নিহত করেছেন। তো এই বিষয়টা জানার পর তিনি আর সেখানে থাকতে পারলেন না, উঠে গেলেন। কিন্তু এই বিষয়টা জানার পর তিনি কি তার আতিথ্যে বা তার অতিথি সেবায় কোনো খামতি রাখলেন না, বরং তিনি তার যা যা কর্তব্য ছিল সেগুলো সব পালন করলেন এবং শেষ পর্যন্ত তাকে সাহায্য করলেন যাতে তিনি নিরাপদে চলে যেতে পারেন। তোমরা দেখবে যখন মুর সেনাপতিকে তিনি পালিয়ে যেতে বলছেন, পরদিন সকালে যখন তাদের দেখা হচ্ছে, তিনি যখন তাকে পালিয়ে যাওয়ার কথা বলছেন, সে সময় তিনি কিন্তু একটা ভালো ঘোড়া, তার নিজের যেরকম ঘোড়া সেরকম একটা ঘোড়া তাকে দিচ্ছেন যাতে তিনি পালিয়ে যেতে পারেন। অর্থাৎ আরব সেনাপতি চাইছেন না তার প্রাণ সংহার করতে, কিন্তু তার ভিতরের তো একটা জেদ কাজ করছে, একটা প্রতিশোধ স্পৃহা কাজ করছে, কারণ এই লোকটি তার পিতার হত্যার জন্য বা তার পিতার মৃত্যুর জন্য দায়ী। তো এটা সত্ত্বেও তিনি যেভাবে এই মুর সেনাপতির প্রতি তার অতিথি ধর্ম পালন করছেন, তার সেবা শুশ্রূষা করছেন, তার প্রাণ রক্ষা করছেন, এই দিকটার জন্যেই এই গল্পটার নাম বিদ্যাসাগর দিয়েছেন অদ্ভুত আতিথেয়তা। তার কারণ এই যে অতিথি সেবা, এটা সাধারণ নয়, এটা একটু অদ্ভুত। যেমন ধরো, যদি তোমার একজন শত্রু, যিনি সবসময় তোমার ক্ষতি করেন, তোমার খারাপ চান, এরকম একজন মানুষ তোমার বাড়িতে আসেন, তুমি নিশ্চয়ই তাকে হাসতে হাসতে তার গলা জড়িয়ে ধরবে না, তাকে খুব ভালো করে ভিতরে ডেকে নেবে না, তাই না? আমাদের মনে একটা বিরূপতা কাজ করবে, একটা ঘৃণা কাজ করবে। কিন্তু দেখো, এখানে তার লেশমাত্র নেই। এটাই আরব জাতির বৈশিষ্ট্য এবং এটাই আমরা দেখলাম আরব সেনাপতির মধ্যে। এই জন্যে এই গল্পটার নাম অদ্ভুত আতিথেয়তা। বোঝা গেল? এবার আমরা আসি চরিত্রকেন্দ্রিক আলোচনায়। প্রথমে আমরা দেখব আরব সেনাপতির চরিত্রটা। দেখো, এখানে দুটো চরিত্রই রয়েছে, আরব সেনাপতি এবং মুর সেনাপতি। কিন্তু মুর সেনাপতি সম্বন্ধে বিশেষ কিছু বলা হয়নি। মোটামুটি এটা আমরা বলতে পারি যে মুর জাতি হচ্ছে মরক্কোর অধিবাসী। মরক্কো কোথায়? মরক্কো তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ। এই মরক্কো হচ্ছে উত্তর আফ্রিকায় এবং আরবদের সঙ্গে তাদের একটা দীর্ঘকালীন শত্রুতা ছিল। তো সেই মুর উপজাতিরই একজন সৈনিকের কথা আমরা এখানে পাচ্ছি। এছাড়া আমরা কিন্তু তার আর কোনো দিক সে অর্থে পাচ্ছি না, জানতে পারছি তিনি একজন যোদ্ধা ছিলেন, এটুকুই। কিন্তু আরব সেনাপতির একটা উজ্জ্বল চরিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাদের যদি বলি, একটু খেয়াল করো যে কিভাবে এই আরব সেনাপতির চরিত্রের দিকগুলো এখানে উঠে আসছে। আমরা যদি একদম পয়েন্ট ওয়াইজ দেখি, প্রথমে আমরা বলতে পারি যে আরব সেনাপতি একজন সুদক্ষ যোদ্ধা, কারণ তিনি ভালো যোদ্ধা বলেই তিনি সেনাপতি। এবং পুরুষানুক্রমিকভাবে, অর্থাৎ বংশ পরম্পরায় তার বাবা, তার পিতামহ, প্রপিতামহ এনারাও যুদ্ধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাহলে তার প্রধান সত্তা কি? তিনি একজন যোদ্ধা। কিন্তু যোদ্ধা হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আরব জাতি ভীষণ অতিথি বৎসল, সুতরাং এই যে অতিথি পরায়ণতা, এটাও তার চরিত্রের একটা বড় দিক। এবং যখন মুর সেনাপতি আসছেন তার কাছে, তিনি জানতে পারছেন যে এরা আমার বিপক্ষ শিবিরের, এবং পরবর্তীকালে এটাও জানতে পারছেন যে এরাই আমার পিতার হন্তারক, তবু তাকে তিনি কিন্তু অতিথিভাবে সেবা করছেন। তার সেবা ধর্মে কোনো ত্রুটি, কোনো খামতি কোথাও তিনি রাখছেন না। তাহলে তিনি যেমন যোদ্ধা, তেমনি তার
অতিথি সেবা বা অতিথি পরায়ণতার কথাও আমরা বলতে পারি। তৃতীয়ত, যে দিকটা এই আরব সেনাপতির চরিত্রটাকে ভীষণ গুরুত্বপূর্ণ করে তুলছে বা উজ্জ্বল করে তুলছে, সেটা হতে পারে তার যে মহানুভবতার দিকটা, তার যে সংযম। কেন বলো তো? তার কারণ দেখো, যখন মূর সেনাপতি গল্প করতে করতে তার পিতার মৃত্যুর কথা বলছে এবং আরব সেনাপতি বুঝতে পারছে যে এই আমার পিতাকে হত্যা করেছে, সেই সময়েও তিনি কিন্তু ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েননি। তিনি আস্তে আস্তে সেখান থেকে সরে গেছেন এবং নির্দেশ দিয়েছেন যে মূর সেনাপতির সেবায়, শুশ্রূষায় যেন কোথাও কোনো ত্রুটি না হয়। এই যে নিজেকে সংহত রাখা, নিজেকে সংযত রাখা, এটা তার চরিত্রের একটা দিক বা ব্যক্তিত্বের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। চতুর্থত, আমরা বলতে পারি তিনি মানুষ হিসাবে ভীষণ উদার। কেন উদার? তার কারণ তিনি এটা জানা সত্ত্বেও যে এই ব্যক্তিটি আমার পিতার প্রাণ নিয়েছে, এটা জানা সত্ত্বেও তিনি তার কোনো অনিষ্ট করছেন না। এবং পঞ্চমত, আমরা বলতে পারি যে তার মধ্যে একটা মানবিকতা রয়েছে। দেখো, মানবিকতা, মনুষ্যত্ব, এই বিষয়গুলো মানুষের ধর্ম। সে মানুষ যে জাতিরই হোক না কেন, যে পেশারই হোক না কেন, সে তো নিজের মনুষ্যত্বকে বর্জন করতে পারে না। এটাই আমরা দেখছি আরব সেনাপতির মধ্যে। তিনি একজন যোদ্ধা ঠিকই, তিনি কারোর পুত্র ঠিকই, যার বাবাকে হত্যা করা হয়েছে এবং যে হত্যা করেছে সে সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি তো একজন মানুষ, আর যে সামনে দাঁড়িয়ে আছে তিনিও একজন মানুষ। এই জন্যে তিনি মানুষের সঙ্গে মানুষের যে আচরণ করা উচিত সেটাই সেখানে করেছে, নিজের সমস্ত রাগ, দেশ এগুলো সরিয়ে রেখে। এই জায়গায় তার যে নিজের কোয়ালিটি বা মানুষ হিসাবে তার যে কোয়ালিটি, সেটার বিচারে তিনি অনেকটা উপরে উঠে গেছেন। এবং দেখো, তিনি মূর সেনাপতিকে পালিয়ে যেতে দিচ্ছেন। তিনি চাইলে কিন্তু একটা খারাপ ঘোড়া তাকে দিতে পারতেন, যে বাইরে বেরোলে সে ঘোড়া নিয়ে বেশি দূর যেতে পারবে না, তখন তাকে হত্যা করবেন। তিনি কিন্তু সেটা করেননি। তার কারণ তার যে অন্তর্নিহিত সত্তা, তার যে মানব মন, সেটা চাইছিল না এই ব্যক্তিটিকে হত্যা করতে। কারণ এই ব্যক্তিটি তো তার কাছে আশ্রয় চাইতে এসেছিলেন। এই জন্যে তিনি তাকে একটা ভালো ঘোড়া দিয়েছিলেন এবং সে বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে তিনি বেরিয়েছিলেন, যাতে তিনি তাকে ধরতে না পারেন। তার মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল সবসময়, একজন মানুষের সঙ্গে একজন প্রতিশোধ স্পৃহ, যেটা আমরা বলতে পারি, মানে প্রতিশোধ নেবার যে ইচ্ছা, প্রতিশোধ স্পৃহ, সেই মানুষের একটা দ্বন্দ্ব। তো এর নিরিখেই এই চরিত্রটা উজ্জ্বল হয়ে উঠেছে। তোমাদের মূলত প্রশ্ন আসে, দেখবে লাইন তুলে প্রশ্ন আসে এবং সেখান থেকে মাঝে মাঝে লিখতে দেয় যে এই চরিত্রটা কেমন, নিজের মতামত জানিও। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো তোমরা ছুঁয়ে যেতে পারো। এই পর্বে এই পর্যন্তই। পরের পর্বে আমরা আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অধ্যায়ে। সঙ্গে থেকো। ধন্যবাদ।